তো আমরা বিরতির পর থেকে আবার শুরু করছি। তো আমাদের যে টপিকটা আছে এখানে দেখো, তোমাদের আমি সূত্রের কথা বিরতির আগেই বলছিলাম যে বোর পরমাণু মডেল কর্তৃক এই যে মানে আমাদের যে ইলেকট্রন শোষণ বা বিকিরণ হয় ওই সময় যে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যগুলো থাকে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয়ের জন্য একটা সূত্র বের করেছিলেন। এটা হলো 1/λ সমান আর/s ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। এই 1/λ যা আবার এই মিউ বার একই কথা। এই মিউ বার মানে বলতে বোঝায় তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এই সূত্রের মধ্যে আর এই রিডব্যাক ধ্রুবক, তার বলছিলাম রিডব্যাক ধ্রুবকের মান এখানে দেখো মিটারে দেওয়া আছে। তোমরা এই 10, 96, 78 মানে সেন্টিমিটারে মনে রাখবা, তাহলে তোমাদের মনে রাখতে ইজি হবে। মানে আমি মনে রাখতাম আর কি 10, 96, 78। ফোন নাম্বার মনে রাখার মতো অনেকটা 5 সেন্টিমিটার। তাহলে রিডব্যাক ধ্রুবকের মান 10, 96, 78, 5 সেন্টিমিটার, এভাবে মনে রাখবা। তো এখানে দেখো যখন ইলেকট্রনটা লাফিয়ে উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে তখন তার নাম হয় লাইম্যান সিরিজ। এরপরে যখন উচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় কক্ষপথে আসে তখন তার নাম হয় বামার সিরিজ। তোমরা মাথায় রাখবা দৃশ্যমান অঞ্চল হলো এই বামার সিরিজ। বামার সিরিজ হলো দৃশ্যমান অঞ্চল, অর্থাৎ এই বামার সিরিজের যে আলোকরশ্মিগুলো থাকে সেগুলো আমরা চোখে দেখতে পাই, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য হলো 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। এরপরে দেখো এইভাবে তৃতীয় শক্তি স্তরে এলে প্যাশেন, চতুর্থ আইলে ব্র্যাকেট, পঞ্চম আইলে ফুন্ড, ষষ্ঠ আইলে হামফ্রিজ। তো তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো LBPBFH, LBPBFH এভাবে মনে রাখতে পারো। লাইম্যান, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। হামফ্রিজ তোমাদের বই নাই, হামফ্রিজ তোমাদের ভারতের একটা রাইটারের বই আছে। স্ক্রিনের ওপরে বেশ লেখা জ্বালা, বুঝতে পারছো? হামফ্রিজ তোমাদের এইটা এইভাবে মনে রাখবা আপাতত। আচ্ছা, তো এরপরে পরবর্তী টপিকে চলে যাই। এখানে তেমন কিছু নাই, তবে তোমাদের এই সূত্রটা মাথায় রাখতে পারো যে ব্যাসার্ধের সূত্র, মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র না রাখলেও সমস্যা নাই, ওটা আসে না তেমন। এরপরে পেজটা একটু ঘুরাই গেছে, তো সমস্যা না। এখানে আমি কী করাবো, তোমাদের কয়েকটা জিনিস করাবো, তোমাদের সেইখানে এখন মনোযোগ দিতে হবে। তো দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট টপিক করাবো, সবাই মনোযোগ দিও। এই পেজ আর এর পরের পেজ, দুইটা পেজ মিলে তোমরা তিনটা জিনিস পাবা। সেই তিনটা জিনিস আমি এক জায়গায় করে দিচ্ছি। En সমান 1/n স্কোয়ার ইন্টু ইয়ন। আচ্ছা, এরপরে Rn সমান n স্কোয়ার ইন্টু R1, আর Vn সমান 1/n ইন্টু V1। তোমরা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এখানে আমরা যে তিনটে রাশির সূত্র লিখছি দেখো, এই তিনটে সূত্র দিয়ে তোমাদের MCQ বোর্ড কোশ্চেন পাবা। তো এই কারণে বোর্ড কোশ্চেন তোমরা যখন সলভ করতে যাবা এটা পাবা, এই কারণে আমি এখানে তিনটা এক জায়গায় করে দিয়ে দিছি। অর্থাৎ তোমার যদি বলা হয় এনতম কক্ষপথের শক্তি প্রথম কক্ষপথের কত গুণ, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবা 1/n স্কোয়ার গুণ। এরপরে 8তম কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, n স্কোয়ার গুণ। আর ভিতম কক্ষ মানে ধরো ভিতম কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে তার বেগটা প্রথম কক্ষপথের ইলেকট্রনের কত গুণ, 1/n গুণ। আর ধরে নাও তোমার এরকম হলো, বলা হলো তৃতীয় কক্ষপথের শক্তি, অর্থাৎ তৃতীয় কক্ষপথের যদি শক্তি E প্রথম কক্ষপথের কত গুণ হবে। এখন প্রথম কক্ষপথের বলছিলাম 1/n স্কোয়ার গুণ, তাহলে 1/n স্কোয়ার যদি হয় তাহলে 1/3 এর স্কোয়ার, অর্থাৎ 1/9 গুণ। এরকম কোশ্চেন তোমাদের আছে। তো তোমরা আমার বলো, যদি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ হবে, তোমরা কেউ বলো? হ্যাঁ, n স্কোয়ার গুণ, তাহলে 4 গুণ হবে। এবার যদি আমি বলি দ্বিতীয় কক্ষপথের যে ঘূর্ণায়মান ইলেকট্রন আছে তার বেগটা প্রথম কক্ষপথের কত গুণ হবে, 1/3। একবার বলেন ভাই প্রশ্নটা। বলছি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটার যে বেগ থাকবে ওই বেগটা প্রথম কক্ষপথের ইলেকট্রনের কত গুণ হবে? 1/3। তা দ্বিতীয় কক্ষপথ বললাম, তাহলে 1/3 কি করে হয়? 0.5। 1/2 গুণ হবে। আচ্ছা, তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো। তোমাদের জুনিয়রের ওইখানে মানে তোমাদের সিনিয়র ব্যাচের আর কি নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই জায়গাটায় অনেক টাইম দিতে হয়েছিল।
তো আশা করি তোমরা বুঝতে পারছো এই 2 পেজের মধ্যে এই 3টে জিনিস আছে, তোমরা দাগাই ফেলবা। এই পেজগুলো গেছে উল্টায়ে পিডিএফ করার সময়, এর জন্য তোমাদের অনেক স্টুডেন্ট অনেক কমেন্ট করছে। তো সমস্যা না। আচ্ছা, তোমরা ফোনটা এখানে রেখে দিয়ে তুমি ঘুরে বসো, তাহলে সোজা দেখা যাবে না, সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে কয়েকটা কথা আছে, দেখো এখানে আছে মানে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আছে। তো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আমরা পরবর্তীতে পড়বো, তো সেটা মনে রাখবে ত্রিমাত্রিক। এক্ষেত্রে একটাই কথা মাথায় রাখো যে শ্রোডিঞ্জারের ত্রিমাত্রিক মানে শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ রয়েছে ওটা হবে ত্রিমাত্রিক। এটুকু মনে রাখলে এখান থেকে এনাফ। এখানে কয়েকটা পেজ এরকম উল্টাই গেছে, কিছু করার নাই আমার। আচ্ছা, এখানে দেখো এরপরে আছে একটা জিনিস আছে, দেখো ডি ব্রগলির সমীকরণ। তোমাদের এমসিকিউ এরকম আসে, নিচের কোনটি ডি ব্রগলির সমীকরণ বা নিচের কোনটি ডি ব্রগলির সূত্র। তো সেটা সূত্রটা কী হবে? সূত্রটা হবে ল্যামডা সমান এইচ বাই, কি লিখতেছি রে, ল্যামডা সমান হবে এইচ বাই এম ভি। এটা হলো ডি ব্রগলির সমীকরণ। তো তোমরা এখানে মাথায় রাখবে, এখানে এইচটা হলো প্লাঙ্ক ধ্রুবক, এমটা কি ভিটা কি সব তো এখানে দেয়া আছে। এমটা হলো ইলেকট্রনের ভর আর ভিটা তো ইলেকট্রনের বেগই। আর এখান থেকে আরেকটা কথা মাথায় রাখবে যে এই যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, এই তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস হয়তো বাদ যাচ্ছে, এখানে একটা কথা আছে, শেষ লাইন দেখো, এই শেষ লাইনটাই তোমাদের এখান থেকে একটা এমসিকিউ আছে পরবর্তীতে। এইখানে হলো বলা হচ্ছে এনের মান যতগুণ হবে ততটা পূর্ণ সংখ্যক তরঙ্গ সৃষ্টি করবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে বোর পরমাণুর বিভিন্ন কক্ষপথে যে আবর্তনকালের যে কক্ষপথের প্রধান যে কক্ষপথ থাকবে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে যেহেতু পড়াই নাই, তো প্রধান কোয়ান্টাম সংখ্যার পূর্ণ গুণিতক হবে। অর্থাৎ যে কয়টা যেহেতু যত নাম্বার কক্ষপথ হবে ততটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। এটা পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা পড়াবো একটু পরেই। এখান থেকে দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা হলো বিজ্ঞানী হাইজেনবার্গ কী করছে, একটা ইলেকট্রনের উপর পরীক্ষা করছে। তিনি পরীক্ষা করার সময় কী করছে, তিনি পরীক্ষা করার সময় দেখছে যে ইলেকট্রনের 2টা ধর্ম রয়েছে, কণা আর তরঙ্গ ধর্ম। এটা কিভাবে তিনি বুঝলেন এবার আমি একটু দেখি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি, এভাবেই তোমরা বুঝবা। কথা হলো এই যখন হাইজেনবার্গ একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের ভরবেগ আর অবস্থান, তিনি বলছেন যে আমি একটা ইলেকট্রন ঘুরছে, তোমাদের গল্প আকারে বোঝায়, তারপরে আমি সংখ্যাটা বলবানে। ধরে না একটা ইলেকট্রন ঘুরছে, এখন হাইজেনবার্গ কী বললো আমি এই ইলেকট্রনটার ভরবেগটাও নির্ণয় করব, প্লাস এই ইলেকট্রনটা কোথায় আছে সেটাও আমি নির্ণয় করব, অর্থাৎ অবস্থান আর ভরবেগ দুইটাই নির্ণয় করব। এখন তিনি যখন এই পরীক্ষা করে দেখলেন যে যখন তিনি অবস্থানটা নির্ণয় করতে পারছেন তখন তিনি ভরবেগটা নিচে মানে সঠিক মানটা বের করতে পারছেন না, আবার যখন তিনি ভরবেগের সঠিক মানটা বের করতে পারছেন তখন তিনি তার অবস্থানটা বের করতে পারছেন না। এই যে তার মধ্যে একটা অনিশ্চয়তা, ভরবেগ আর অবস্থান নির্ণয়ের যে অনিশ্চয়তা তৈরি করছিল, তার নাম অনুসারে এটার নাম দিচ্ছে হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবং এখানে এই যে তিনি কারণটা লক্ষ্য করলেন, অর্থাৎ কেন এরকম হচ্ছে তিনি কারণ লক্ষ্য করলেন যে এখানে হলো ইলেকট্রনের কণা তরঙ্গ ধর্ম 2টা ধর্ম থাকার কারণে এখানে মূলত এটাই হয়। আচ্ছা, তো দেখো এখানে তাহলে তোমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কীভাবে বলবা, পরীক্ষায় কীভাবে লিখবা এভাবে যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম থাকার কারণে বিজ্ঞানী হাইজেনবার্গ একটা ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সময় নির্ণয় করতে সক্ষম হন না। অর্থাৎ তিনি যদি ইলেকট্রনের অবস্থানটা নির্ণয় করেন তাহলে তার ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়ে, এবং যদি তার ভরবেগটা নির্ণয় করেন তাহলে তার অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়ে। এই ভরবেগ আর অবস্থানের যে অনিশ্চয়তা, তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ক্লিয়ার? আর এখানে দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল এইচ বাই 4 পাই। তিনি যে অনিশ্চয়তাটা বের করছেন সেই অনিশ্চয়তাটাকে একটা মানের সাথে তুলনা করছেন, সেটা হলো এই ডেল এক্স দ্বারা বোঝানো হয়েছে এখানে অবস্থান, আর ডেল পি দ্বারা হলো ভরবেগ। তো তিনি বললেন এই যে অবস্থান আর ভরবেগকে যদি আমি গুণ করি এই মানটাকে, তো সেটা অবশ্যই এইচ বাই 4 পাইয়ের চেয়ে বড়ো হবে, অর্থাৎ একটা ধ্রুব মান আসবে। এরপরে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আছে। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এখানে তেমন কিছু পড়তে হয় না, কারণ এখান থেকে তেমন কিছু আসে না। তো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এখানে যে রাশিমালা আছে, যদি কারো মনে রাখতে পারো তো রাখো, ভালো, না হলে কিছু করার নাই, মানে দরকারও নাই। এই যে ডি টু সাই বাই ডিএক্স টু প্লাস ডি টু সাই বাই ডিওয়াই টু প্লাস ডি টু সাই বাই ডিজেড টু প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এস স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়াল টু 0। তিনি এই ইলেকট্রনের ত্রিমাত্রিক ঘূর্ণায়মান, অর্থাৎ ইলেকট্রনগুলো যে ত্রিমাত্রিক কক্ষপথে ঘোরে, সেই ত্রিমাত্রিক কক্ষপথে ক্ষেত্রে তিনি
তিনি ত্রিমাত্রিক কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘোরে তখন ওই ইলেকট্রনকে ব্যাখ্যার জন্য একটা সমীকরণ বের করেন। তো এখানে তেমন কিছু এটা ইম্পর্টেন্ট না, তবে এর মধ্যে একটা জিনিস দেখতে আসতে দেখা যায়, সেটা এটা তো সাই, তোমরা জানো এখানে লেখা আছে। এই সাইটার দ্বারা কি প্রকাশ করছে? সাইটার দ্বারা প্রকাশ করছে নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক অঞ্চলে যে ইলেকট্রনের তরঙ্গের যে বিস্তৃতি বা ফাংশন থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো ত্রিমাত্রিক অবস্থানে ঘুরবে, সেই ত্রিমাত্রিক অবস্থানে ঘোরার সময় তার যে তরঙ্গের বিস্তৃতি ঘটবে বা সে যে বিস্তৃতিকে আরেক নাম দেওয়া হচ্ছে ফাংশন, সেটা বের করা মানে সেটাকে নির্দেশ করে আর কি সাই দ্বারা। আর এরপরে দেখো দুইটা লাইন লেখা আছে, একটা হলো সাই হলো এর কোনো ভৌত তাৎপর্য নেই, এটি শুধুমাত্র ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে। আর সাই স্কোয়ার দ্বারা বোঝাই হল একটা নির্দিষ্ট মান প্রকাশ করে, আর যে মানটা হবে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। এই দু লাইন পড়লে এখান থেকে এনাফ তোমাদের জন্য, এখান থেকে আসে না তেমন কিছু, আসার মতো টপিক এখন সামনে। তো এখান থেকে পরমাণু কোয়ান্টাম বলবিদ্যা পরমাণুর মডেল, অর্থাৎ এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণুর মডেল বা আধুনিক পরমাণু মডেল, এর কিছু মতবাদ ছিল বা এর কিছু ভিত্তি ছিল। এর ভিত্তিগুলো দেখো এখানে দেয়া আছে। যেমন মানে এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণুর যে মডেল, তার ভিত্তির মধ্যে প্রথম ছিল দেখো রাদারফোর্ড যে নিউক্লিয়াসটা আবিষ্কার করছিল, ওই নিউক্লিয়াসের অস্তিত্ব, তারপরে এই যে বোর্ডটা অরবিট বা শক্তি স্তরের মানে ধারণাটা দিয়েছিল সেটা। এরপর ইলেকট্রনের মানে হাইজেনবার্গ যে বলছে ইলেকট্রনের কণা মানে কণার তরঙ্গ দুই ধর্ম বিদ্যমান, সেটা এখানে প্রকাশ করছে। এগুলো সব হলো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু বা আধুনিক পরমাণু মডেলের ভিত্তি। এর পাশাপাশি শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এর ভিত্তি, এরপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আছে, এগুলো আছে। তো এগুলো একবার রিডিং দেবা, তাছাড়া ইম্পর্টেন্ট না অতটা। এবার আসি কোয়ান্টাম সংখ্যা, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে রিটেন প্লাস এমসিকিউ সব জায়গায়। তো কোয়ান্টাম সংখ্যা শুরুর আগে শুনে নেই, তোমরা কি আমার কথা সব শুনতে পাচ্ছ বা এর আগ পর্যন্ত যেটুকু পড়াইছি তার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা? না ভাই, আপনার শুনতে পাচ্ছি, কোনো সমস্যা আচ্ছা, তো এরপর দেখো কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? কোয়ান্টাম সংখ্যা হলো, অর্থাৎ আমাদের কোয়ান্টাম সংখ্যা জিনিসটা এরকম, আমরা যদি কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে যদি বলি যে ইলেকট্রনের যে গতি ছিল, এই গতির ফলে এখানে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ছিল, অর্থাৎ ইলেকট্রনের একটা স্থির কক্ষপথ বা নির্দিষ্ট কক্ষপথ প্লাস বা কক্ষপথের আরেক নাম বলতে পারো শক্তি স্তর, তাহলে ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ। এরপরে আসি ইলেকট্রনের ওই যে কক্ষপথের আকৃতি এবং ওই কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন। তাহলে ইলেকট্রনের চারটা জিনিস জানা যাবে, এই চারটা রাশিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। সেই চারটা রাশি কী কী? ওই যে ইলেকট্রন ঘুরছে, ওই ইলেকট্রনের প্রধান শক্তি স্তর বা কক্ষপথ প্লাস ওই ইলেকট্রনের কক্ষপথের আকৃতি, এরপরে আছে ওই কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, এরপরে আছে ওই ইলেকট্রনটার ঘূর্ণন। এই চারটা রাশিকে একত্রে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো এই কোয়ান্টাম সংখ্যা যেহেতু চারটা রাশি, তো কোয়ান্টাম সংখ্যা চার ধরনের। এখন দেখো এখানে দেয়া আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যার আরেক নাম হলো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী নির্ণয় করা যাবে? সেটা হলো ইলেকট্রনের মানে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে ওই কক্ষপথের আকার বের করা যাবে, মানে আকারের ধারণাটা যাওয়া না যায় হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে দেখো এন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসে দেখো অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, এর পাঁচটা নাম আছে। তো এখানে তিনটা আছে, পরবর্তী পেজে দুইটা দেখাই দেবো, সমস্যা নেই। এটা দ্বারা কী করা যায়? কক্ষপথের আকৃতি জানা যায়, অর্থাৎ শেপ জানা যায়। আমরা তো আগে প্রধান কক্ষপথ নিয়ে আসছি, ওই কক্ষপথে আরও একটা উপশক্তি স্তর থাকে, অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো এরকম একটা কক্ষপথে ঘোরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তো এই ইলেকট্রন আবার এখানে আবার ত্রিমাত্রিক কক্ষপথে ঘোরে, বুঝতে পারছো? ওই ত্রিমাত্রিক কক্ষপথের আকৃতিটা জানা যায়। সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, এর পাঁচটা নাম আছে। তো এখানে তিনটা আছে আর ওই পেজে দুইটা পাবা, সমস্যা নেই। এরপরে আছে দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী জানা যায়? এরপরে যে বলছিলাম কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, ওটা জানা যায়। অর্থাৎ এই যে উপশক্তি স্তর তোমরা জানো ইএসপি ডিএফ, তো এরও আবার কিছু ত্রিমাত্রিক দিকবিন্যাস আছে, অর্থাৎ এই পিটা হলো তিনটা ভাগে বিভক্ত, তোমরা জানো পি এক্স পি ওয়াই পি জেড, ডিটা হলো পাঁচটা, এক্স ওয়াই ওয়াই জেড, জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এত এইরকম এই ত্রিমাত্রিক দিকবিন্যাসটা জানা যাবে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এরপরে দেখো এরপরে আরেকটা আসি,
এরপরে আসি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা এই যে ইলেকট্রনগুলো মানে অক্ষ বরাবর একটা নির্দিষ্ট অক্ষ বরাবর ঘুরে, ওই যে অক্ষ বরাবরের যে ঘূর্ণনটা, ওই ঘূর্ণনটা জানা যায় কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে এই 4টা কোয়ান্টাম সংখ্যা দ্বারা 4টা রকম জিনিস জানা যাবে। আর এই 4টা জিনিসকে একত্রে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এবং এদেরকে প্রকাশ করা হয়, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা, তারপরে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা, আর ঘূর্ণনের ক্ষেত্রে এস দ্বারা। তো প্রধানের ইংরেজি হলো প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা বলা হচ্ছে। আচ্ছা, তোমরা এই টপিকটা বুঝতে পারছো কিনা আমার একটু বলো, তাহলে আমরা আগাবো। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তো এর পরবর্তী টপিক আসছে, দেখো এবার আমরা যে 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ছি তার বিস্তারিত পড়বো। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছিল বিজ্ঞানী বোর। কারণ তোমরা জানো যে প্রধান মানে শক্তি স্তর বা স্থির কক্ষপথের আবিষ্কার করছিল বিজ্ঞানী বোর, আর তিনি বলছিলেন ওই যে n = 1 2 3 4 অখণ্ড পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ এই যে কক্ষপথগুলো ছিল এটাকে বলা হচ্ছে, এই প্রত্যেকটা কক্ষপথকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান। এটা আবিষ্কার করছিল বোর। এখান থেকে তেমন কিছু পড়তে হবে না, আমি পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে আছে দেখো সমারফিল্ড কোয়ান্টাম মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, বা তার আরেক নাম হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। দেখো 5টা নাম আছে: সহকারী, অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। আর এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী সমারফিল্ড, তার নাম অনুসারে এটা বলা হয় সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। আর এর আরও একটা নাম আছে, সে নামটা তোমরা বলো আমারে। আরেকটা নাম কি আছে? অরবিটাল না, এর একটা ইংরেজি নাম ছিল সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তো ইংরেজি নামটাও প্রকাশ করা হয়। জি ভাইয়া। 5টা নাম। তো এটা আবিষ্কার করেছে সমারফিল্ড। এখন দেখো, এখন আমরা এই যে এন এর মান বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে কিন্তু এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা নির্ভর করবে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করছিলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা। এই এল আবার এন এর উপর নির্ভর করবে। অর্থাৎ এই এল এর মান বের করতে গেলে একটা সূত্র লাগবে, সেটা হলো 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হবে কত? এই 0, আর এ 1-1 0, অর্থাৎ এল এর মান 0 হবে। আর এল এর মান যদি 2 হয় তাহলে এন এর মান কত হবে? 0, আর এখানে 2 - 1 তার মানে 1। এমনিভাবে যদি এন এর মান 3 হয় তাহলে এটা হবে 0 1 2। তো এইখানে দেখো, তাহলে এখানে যদি এল এর মান 1 হলে যখন এল সমান 0 হচ্ছে, এই 0 দ্বারা প্রকাশ করা ইএস। তোমরা যে 4টা পড়ছিলে ESP DF 4টা উপশক্তি স্তর পড়ছিলে, তো ওই 4টা উপশক্তি স্তর এখানে প্রকাশ করা হবে। এল = 0 হলে এস, এল = যদি 1 হয়, অর্থাৎ 0 1 2 3 একবারে দেই, তাহলে এই 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, আর 3 হলে এফ। অর্থাৎ সেখানে এস বলবে, এস অরবিটাল বললে সেখানে এল এর মান হলো 0, পি অরবিটাল বললে এল এর মান হলো 1, ডি অরবিটাল বললে এল এর মান 2, এফ অরবিটাল বললে এল এর মান 3। আচ্ছা, তো এটা কি ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এখন যে আমরা এসপিডিএফ বলি, এই এসপিডিএফ এর কিছু পূর্ণ নাম আছে, এটা তো আমরা জানি না, আমরা তো এসপিডিএফ বলি। তো এই এস দ্বারা বোঝায় দেখো শার্প বা তীক্ষ্ণ, পি দ্বারা প্রিন্সিপাল বা প্রধান, আর এই ডি দ্বারা হলো ডিফিউজড বা পরিব্যাপ্ত, আর এই এফ দ্বারা হলো ফান্ডামেন্টাল বা মৌলিক। এই যে এসপিডিএফ আমরা 4টা প্রকাশ করি, এই এসপিডিএফ দ্বারা কিন্তু এটাই নির্দেশ করে। আচ্ছা, তো এরপরে দেখো, আচ্ছা এরপরে আমি তার আগে একটু কয়েকটা কথা বলি, তোমাদের এমসিকিউ এরকম আসে, এই 2D কি সম্ভব? 2D হওয়া কি সম্ভব? ভাই না, 2D আচ্ছা, সম্ভব না। কেন সম্ভব না বলতে পারবা কেউ? না পারলে সমস্যা নেই, আমি তো বলে দেওয়ার জন্য আছি, তোমরা চেষ্টা করো, ভুল থেকেই শিখতে হবে। 2D কি সম্ভব, কেন সম্ভব না, কেউ একজন বলো দেখি। আচ্ছা, তো আমি বলি 2D কেন সম্ভব না। এই 2টা হলো এন এর মান দেয়া, তাই না? এখন যদি এন এর, আর এই ডিটা কি এল এর মান দেয়া। এখন যদি কোথাও এন এর মান 2 হয় তাহলে এল এর মান কত হয়? এন এর মান যদি 2 হয় তাহলে এল সমান কত হবে তোমরাই বলো। 0 থেকে n-1, 1 0 থেকে সূত্র ছিল কি এল বের করার, 0 থেকে n-1 হবে তো। তাহলে 0 আর 1, 0 বাদ হবে কেন? n - 1
শূন্য সহ ওয়ান না, মানে শূন্য থেকে n মাইনাস ওয়ান, তাহলে শূন্য হবে আর এই 2 মাইনাস 1 1 হবে, তাহলে শূন্য আর 1 যদি হয় তাহলে এটা হবে এস আর এটা হবে পি। তাহলে এটা এস হচ্ছে, এটা পি হচ্ছে, তাহলে এটা হলো যদি আমি এখন তাহলে এখানে যদি তো 2 আছে তাহলে 2s হচ্ছে আর 2p হচ্ছে, তাহলে কি এখানে 2d হওয়া সম্ভব না, তাহলে এজন্যই কিন্তু সম্ভব না। তাহলে তোমরা বলবা এখানে যদি n এর মান 2 হয় তাহলে l এর মান হয় 0 1, আর আর যদি 2d সম্ভব হতে হয় তাহলে l এর মান হতে হয় হলো 2, কিন্তু এখানে দেখা যাচ্ছে l এর মান 0 আর 1, যেহেতু l এর মান 2 হওয়া সম্ভব নয়, এই n = 2 হলে l এর মান 2 হওয়া সম্ভব নয়, সে কারণে এই 2d অরবিটাল হওয়া সম্ভব নয়। আচ্ছা ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের কাছে আমি আরেকটা শুনবো। 3f সম্ভব কিনা আমারে বলো তোমরা। ভাই সম্ভব না। কেন সম্ভব না? 3 মানে n এর মান হচ্ছে 3, তাহলে মানে 3 মাইনাস 1 তো 1 আর 2, তার মানে 0, আর l এর মান 0 1 2, তাই 3f। হ্যাঁ, এখানে তাহলে এফ যদি 3f যদি হতে হয় তাহলে এল এর মান হওয়া লাগবে কত? 3 হওয়া লাগবে, কিন্তু আমরা n = 3 হলে আমরা জানি এল এর মান আসছে 0 1 2, তাহলে এসপিডি সম্ভব, কিন্তু এফ 3f সম্ভব না, অর্থাৎ 3s 3p 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব না। এটা তোমাদের এক নাম্বার আউট করে দিলাম। তোমাদের গতকাল মানে আগামীকাল যে পরীক্ষা হবে সেখানে থেকে একটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ। এসব জিনিসগুলো পারতে হবে, এগুলো তোমাদের বোর্ড কোশ্চেনও আছে দেখবা। তো এরপরে দেখো, এরপরে আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছিল হলো বিজ্ঞানী জিম্যান, বুঝতে পারছো? আর এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যাবে, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস জানা যাবে। তো তা আগেই বলছি, এই এম এর মানটা বের করার জন্য একটা সূত্র আছে, এই এম এর মানটা আবার হবে হলো 0 সহ প্লাস মাইনাস এল, অর্থাৎ এই এম এর মান আবার এল এর ওপর নির্ভরশীল, এই এম এর মানটা হবে 0 সহ প্লাস মাইনাস এল, আর এই এম এর মান দ্বারা মূলত অরবিটাল সংখ্যা প্রকাশ করে। এখন এই এম এর মান দ্বারা যদি অরবিটাল সংখ্যা প্রকাশ করে তাহলে এই অরবিটাল সংখ্যা সূত্র কত? মানে এই অরবিটাল সংখ্যার সূত্র হলো 2l + 1, অরবিটাল সংখ্যার সূত্র হলো 2l + 1। তাহলে যদি আমি বলি l = ধরে না আমি বললাম এস অরবিটাল, তাহলে এস অরবিটাল হলে কয়টা অরবিটাল সম্ভব? কেন? এখানে এস হলে কি, এস এর মান হলে 0, এস যদি এস অরবিটাল হয় তাহলে এক্ষেত্রে এল এর মান কত হবে? এল এর মান হবে 0, তাহলে এল এর মান যদি এখানে বসে 0 তাহলে এখানে হবে 1, এ কারণে কিন্তু এস এর কিন্তু একটা অরবিটাল, অর্থাৎ তোমরা যেরকম জানো পিএক্স পিওয়াই মানে পিওয়াই পিজেড পি এর 3টা হয়, ডিএস 5টা হয়, এফ এর 7টা হয়। আচ্ছা দেখো, এবার আমি আরেকটা বলি, আমি বড়টা বলবো, ছোটটা তোমরা বলবা। একটু আরেকবার বলেন ভাই, এটা বুঝতে পারিনি। আচ্ছা ভাই এটা একটু ক্লিয়ার করে দেন, বুঝতে পারিনি। আমি বলছি সমস্যা নাই, আমি তো বলার জন্য। এখানে দেখো এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল, এই যে 0 সহ প্লাস মাইনাস এল এই সংখ্যাগুলোকে একত্রে করলে হয় অরবিটাল সংখ্যা। এখন এই অরবিটাল সংখ্যার জন্য একটা সূত্র, সেটা হলো m = 2l + 1, m = 2l + 1, এটা হলো অরবিটাল সংখ্যার সূত্র। এখন m = 2l + 1, তাহলে এখানে দেখো এবার আমি বলছি যদি এস অরবিটাল হয়, এস অরবিটালের ক্ষেত্রে এই অরবিটাল সংখ্যা কয়টা হবে, অর্থাৎ এই উপশক্তি স্তরের সমশক্তি সম্পন্ন কয়টা অরবিটাল পাওয়া সম্ভব হবে। তো সেক্ষেত্রে এস = যদি এস অরবিটাল যদি হয় তাহলে এক্ষেত্রে এল সমান হবে কত? 0, এক্ষেত্রে এল সমান 0, তো এল সমান যদি 0 হয় তাহলে এম এর মান আসে একটা, তাহলে দেখবা ওই এস দিয়ে কিন্তু একটাই সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করা সম্ভব। তো এই এস দিয়ে না বুঝিয়ে আমি একটু বড় সংখ্যা নেই, তাহলে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবা। ধরে না আমি ডি নিলাম, বললাম যে ডি এ কয়টা সমশক্তি সম্পন্ন অরবিটাল সম্ভব, অর্থাৎ ডিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো, সমশক্তি সম্পন্ন কয়টা অরবিটালে ভাগ করতে পারবো। তো দেখো তাহলে এক্ষেত্রে আমি ডি এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা বের করি, m = জানি 2l + 1। এখন যদি ডি হয়, ডি আচ্ছা 10 মিনিট পরে হয়তো তোমাদের বের করে দেবে, আবার জয়েন দিও। তাহলে এখানে যদি এম মানে ডি অরবিটাল যদি হয় তাহলে এক্ষেত্রে এল এর মান কত হবে তোমরা বলো? 2, তাহলে এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কত আসছে? 4 আর 5, এ কারণে কিন্তু ডি এর 5টা অরবিটালে সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাগ করা যায়। তোমরা তো এটা পড়ে ফেলছো, ডি এক্স হয়
ডিওয়াইজেড, তারপরে ডিজেডএক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার, এই সমশক্তি সম্পন্ন 5টা অরবিটালে কিন্তু ভাগ করা যায়। এই কেন ভাগ করা যাচ্ছে, কারণ এই দেখো এল এর মান যখন ডি অরবিটাল হচ্ছে তখন এল এর মান 2 হচ্ছে, আর এল এর মান 2 ওই এম ইকুয়াল টু 12+1 বসালে দেখা যাচ্ছে 5টা অরবিটাল পাওয়া যায়, সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল, এই সেই সমশক্তি সম্পন্ন 5টা অরবিটাল। এবার তোমরা আমি ডি এরটা করাই দিছি, তোমরা পি এরটা আমারে বলবা। আচ্ছা পি এরটা তোমরা বলো। ধরে নাও পি অরবিটালের ক্ষেত্রে এম ইকুয়াল টু কত হবে, মানে এম সমান কয়টা অরবিটাল পাওয়া যাবে, এম দ্বারা তো মান বোঝায়, এখন এম সমান কয়টা অরবিটাল পাওয়া যাবে, 3টা। তাহলে এই পি কে কিন্তু আমরা 3টা সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাগ করতে পারবো, সেটা হলো পি এক্স, পি ওয়াই, পি জেড, 3টা অক্ষর আবার 3টা সমশক্তি সম্পন্ন এতে ভাগ করতে পারবো। এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাগ করতে পারছি, তাহলে পি অরবিটালকে আমরা 3টা সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাগ করতে পারছি, পি এক্স, পি ওয়াই, পি জেড। এ কারণে কিন্তু তোমরা বলে যে পি এর 3 ভাগ, পি এক্স, পি ওয়াই, পি জেড। আচ্ছা তোমরা এই জিনিসটা ক্লিয়ার হইছো? জি ভাই ক্লিয়ার। আচ্ছা তো এবার আমি আরেকটা কথা বলবো, সেটা হলো একটা অরবিটালে তো আমি বললাম অরবিটাল সংখ্যার কথাটা বললাম, এবার হলো একটা অরবিটালে মনে রাখবা 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। এখন ধরে না এস অরবিটাল, তাহলে এস অরবিটালে সর্বোচ্চ 2টা, এস অরবিটালকে যেহেতু আমরা ভাগ করতে পারবো না, কারণ আমি তো আগেই দেখাইছি এস অরবিটালে শুধু একটা অরবিটাল সমশক্তির হয় শুধু এস, তাহলে এক্ষেত্রে 2টা ইলেকট্রন থাকে, এ কারণে কিন্তু এস2 হয়। এরপরে দেখো P6 কেন হয়, P6 কেন হয় এবার বলি। দেখো P6 তোমরা যে লেখো 1s2 2s2 2p6, এই 2p6 এই P6টা কেন হচ্ছে, এই P6টা কেন হচ্ছে বলি। P এর ক্ষেত্রে যে অরবিটাল সংখ্যা কয়টা ছিল, 3টা না, px py pz, বুঝতে পারছো সবাই? জি ভাই। তাহলে এই যে পি এর ক্ষেত্রে 3টা অরবিটাল ছিল সমশক্তি সম্পন্ন, পি কে আমরা পি অরবিটালকে 3টা সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাগ করতে পারবো। ধরে নাও তোমার কাছে একটা আপেল আছে, তুমি আপেলটা 4টে ভাগে ভাগ করতে পারছো, বুঝতে পারছো, ওই 4টা সমান ভাগে ভাগ করতে পারছো। ঠিক একইভাবে এখানে এরকম একটা পি অরবিটাল আছে, ওই পি অরবিটালকে আমরা চাইলে 3টা সমশক্তি সম্পন্ন অরবিটালে ভাগ করতে পারি, সেই 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল হলো পি এক্স, পি ওয়াই, পি জেড। এবং আমি বলছি কি প্রত্যেকটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এবং তাহলে এই যে 2টা মোট 4টা, 2টা 6টা, মোট 6টা ইলেকট্রন ধরতে পারে, এ কারণে কিন্তু আমরা P6 দেই। আচ্ছা এবার তোমরা আমারে বলবা আমরা D10 কেন দেই, আমরা যে ডি এর মাথায় 10 দেই, কারণ হ্যাঁ এর বলো। সমশক্তি স্তর হচ্ছে 5টা, তাহলে হ্যাঁ 5টায় 2টা করে 10টা। হ্যাঁ 2টা করে ইলেকট্রন থাকলে মোট 10টা। এখন তোমরা ইলেকট্রনের সংখ্যা নির্ণয়ের জন্য এইভাবে এই সূত্রটা মাথায় রাখতে পারো, 2 × 12+1, মানে 12+1টা হচ্ছে তো অরবিটাল সংখ্যা, তার সাথে 2 দ্বারা গুণ করলে ইলেকট্রন সংখ্যা, এভাবে মাথায় রাখতে পারো ইলেকট্রন সংখ্যার সূত্র। আচ্ছা তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো, এতদিন কি এই জিনিসটা জানতে, আগে একটু তাই শুনে নেই। না ভাই এটা একদম নতুন শিখলাম আজকে। না ভাই নতুন। আরে কপাল, কি হলো, তোমরা স্যারের বদনাম করবা নাকি, তোমরা সামনে স্টুডেন্ট এরকম বললে হবে না তো। আচ্ছা তো এখানে ক্লিয়ারটা হলো যেহেতু, তাহলে আমরা একটু পরবর্তী পেজে যাই। আর যারা একটু শুনতে পাচ্ছ না তারা পরবর্তীতে রেকর্ড ভিডিওটা দেখে নিবা, আমি এই ক্লাস শেষ করে ইনশাল্লাহ রেকর্ডেড ভিডিওটা আপলোড দিয়ে দেবো, তোমরা দেখে নিবা। আচ্ছা তো এরপরে দেখো, এরপরে আছে কয়েকটা সূত্র আছে, দেখো আমরা যে কথাগুলো বলে আসছি সেই সূত্রগুলো আছে দেখো। অর্থাৎ একটা উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12+1, আর একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ ইলেকট্রন সংখ্যা, সেটা হলো মোট ইলেকট্রন সংখ্যা 2 × 12+1। আবার এবার যদি আমরা বলি প্রধান কোয়ান্টাম মানে প্রধান শক্তি স্তরে, এটা হলো ছিল উপশক্তি স্তরে, এবার আমরা যদি বলি প্রধান শক্তি স্তরে, তাহলে প্রধান শক্তি স্তরে দেখো মানে অরবিটাল সংখ্যা হবে n², আর প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n²। কীরকম যদি বলে তোমার n = 3 যদি হয়, তাহলে সেখানে অরবিটাল সংখ্যা হবে 3 × 9টা, আবার n = 3 হলে সেখানে মোট ইলেকট্রন ধরবে হলো 18টা। অর্থাৎ তোমরা জানো তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকে, আর দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, এই কিন্তু এইভাবে বেরোয়। হ্যাঁ আচ্ছা তো এখানে তোমাদের রিটেনে একটা কোশ্চেন আসে, যেহেতু প্রায় আমার শেষ পথে, তোমাদের এখানে আসে যে ধরে নাও বললো n = তৃতীয় কক্ষপথ হলে, এখন এক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা কয়টা, তোমরা আবার কেউ বলো মোট অরবিটাল সংখ্যা কয়টা হবে। 4টা হবে n² যখন, তো n² 3 করলে কত হয়, 9 18টা, 3 হলে তো 9টা। আচ্ছা 9টা অরবিটাল সম্ভব, n এর মান যদি 3 হয়, অরবিটাল সংখ্যা 9টা, আর ইলেকট্রন ধরবে হলো
ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n², তখন 18টা, অর্থাৎ তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন থাকে। তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করো তখন দেখবে তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন নাও। তৃতীয় কক্ষপথে কেন 18টা ইলেকট্রন নাও? কারণ তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 18 পর্যন্ত, তার বেশি ইলেকট্রন ধরতে পারে না, কারণ ওই যে n=3 হলে 2n² হয়। তো আচ্ছা, এখানে তো তোমরা যেটা তোমরা পড়বা সেটা হলো এমসিকিউর জন্য 3n² বসালে, কিন্তু তোমার যদি রিটেনে গদাগে বা ঘদাগে আসে তখন কিন্তু তুমি এভাবে বসাতে পারবে না। তো সেক্ষেত্রে তুমি কী সূত্র ইউজ করবা, কীভাবে কী করবা আমি একটু বলে দেই। তো এইখানে দেখো তখন তুমি কিভাবে করবা, যে দেয়া আছে n=3, এখন n= যদি 3 হয় তাহলে l= কী মান হবে, কেউ বলো একজন? n= যদি 3 হয় তাহলে l= কী মান হবে? 0 1 2। হ্যাঁ, এই তো গুড। তো 0 1 2, এই 0 হলে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, আর 2 হলে d অরবিটাল, এটা তো সবাই জানোই। তো এখানে কিন্তু তাহলে 2s 2p 2d পর্যন্ত সম্ভব। এখন 3s 3p 3d সম্ভব। আচ্ছা গেল, এটাকে আমি বোঝাতে চাচ্ছি না। কারণ তোমরা লিখবা কি, n= যদি 1 হয় তাহলে মানে n= যদি 3 হয় তাহলে l= 3টা মান সম্ভব, 0 1 2 3, সরি 0 1 2 3টা। তো এখন যদি এই l= যখন 0 হচ্ছে, l=0 হলে m এর মান কত? m এর মান হলো, m এর মান বলছিলাম 0 সহ +-1, তাহলে 0 একটা, আর এখানে যেহেতু l এর মান 0 তাহলে ওই 0ই, তাহলে এখানে আবার একটা অরবিটাল সম্ভব। 12 + 1 যদি তুমি সূত্র করো তাও দেখো একটা অরবিটাল সম্ভব, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা কয়টা হবে? একটা। এক্ষেত্রে অরবিটাল সংখ্যা হবে একটা। এরপরে দেখো, এরপরে যদি l=s নেই, যেহেতু 1 আসছিল তাহলে l= যদি আমি 1 নেই তাহলে m কত হবে? ওই যে 12 + 1 যদি করি তাহলে এখানে 3টা। আবার l= যদি আমি 2 নেই তাহলে m এর মান কত হবে বলো তোমরা? 5টা। তাহলে দেখো এই 3টা যোগ করলে কত হচ্ছে? 5 আর 3 8 1 9টা। তাহলে এই যে তোমরা 3 করে 9 পাইছিলে তার সাথে মিলে গেছে, তাহলে উত্তর কিন্তু মিলে গেল। মানে ওই এমসিকিউর জন্য এই শর্ট টেকনিক ইউজ করবা, আর রিটেনের জন্য এরকমভাবে করে বের করবা যে n=3 হলে l=0 1 2, l= যদি 0 হয় তাহলে একটি অরবিটাল সম্ভব। আর যদি তোমাদের মোট ইলেকট্রন সংখ্যা বের করতে বলে তা তোমরা লিখবে একটি অরবিটালে 2টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তাহলে মোট 9টি অরবিটালে 18টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, আর এই যে বললাম m= একটা অরবিটাল, এই m= একটা অরবিটাল বললাম না? তো এই ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস বলে দেই, যে বললাম m= একটি অরবিটাল, তো এই একটি অরবিটালের মান কত? সেই একটি অরবিটালের মান কিন্তু 0। m= তখন মান হবে 0। একটি অরবিটাল সংখ্যা একটি, কিন্তু না তার মান কিন্তু 0। এরপরে যখন m= 3টি অরবিটাল হচ্ছে, 3টি অরবিটাল যখন হচ্ছে তখন কিন্তু l এর মান কত ছিল? l এর মান তখন 1 ছিল না? আর এই m এর সূত্র বলছিলাম 0 সহ +-1, তাহলে এই 0 একটা, +1 +1 একটা, -1 একটা, এই 3টা মান কিন্তু এই, তখন m এর মান পাওয়া যাবে 3টা। অর্থাৎ যখন l=1 হয়েছিল, যখন 1 হয়েছিল তখন বলছিলাম কি 3টা অরবিটাল সম্ভব, ওই যে 12 + 1 করে। এখন 3টা অরবিটাল কী কী, 3টা অরবিটালের মান কী কী? সেই 3টা অরবিটালের মান হলো একটা 0 আর একটা হলো +-1, অর্থাৎ এই 3টা মান হয়ে গেল, +1 একটা, -1 একটা, 0 একটা। তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো? জি ভাই, ক্লিয়ার হইছে। আচ্ছা, তাহলে আমি একটু শুনি। যদি আমার l= যদি 2 হয় তাহলে m এর মান কী কী হবে? আমি কিন্তু অরবিটাল সংখ্যা চাইনি, আমি বলছি m এর মান কী কী হবে, বলো কেউ? 0 হবে, +1 -1 +2 -1। ভাই মানে +-2 পর্যন্ত মানে। আচ্ছা, তো এই পাঁচটা, যেহেতু 5টা অরবিটাল সম্ভব আর এই 5টা মান, তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ইনশাল্লাহ তোমরা এরপর থেকে নিজেরাই এরকম ক্লাস নিতে পারবা। তো এরপরে দেখো, এরপরে আসি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দেখো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা তাকে s দ্বারা প্রকাশ করা হয়, বা m এর সাফিক্সে s দ্বারা প্রকাশ করা হয়, দুইটা দ্বারাই প্রকাশ করা যায়। তো এক্ষেত্রে মাথায় রাখবা এই s এর মান, যেহেতু বলছিলাম একটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে ইলেকট্রনের স্পিনও হবে 2টা, একটা হলো +1, একটা হলো -1। এই +-1 এই 2টা স্পিনে 2টা ইলেকট্রন থাকে, আর একটা অরবিটালের মধ্যে অবশ্যই ইলেকট্রনের স্পিন 2টা বিপরীতমুখী হওয়া লাগবে। এ কারণে এই যেরকম এস এর যে ইলেকট্রন, যেমন দেখো s2, একটু ক্লিয়ার করে। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s বা m এর সাফিক্সে s দ্বারা প্রকাশ করা হয়। এখন এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান 2টা, একটা হলো +12 আর একটা হলো -12।
তোমাদের আমি আগেই বলছিলাম যে একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না, অর্থাৎ এই যে দুইটা ইলেকট্রন থাকবে তাদের স্পিন দুইটা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। অবশ্যই যে একসাথে দুইটা ইলেকট্রন থাকবে তাদের স্পিনটা বিপরীতমুখী হবে। যেমন দেখো এসে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে একটা যদি প্লাস হাফ হয় একটা হবে মাইনাস হাফ। বুঝতে পারছো? ঠিক একইভাবে যদি পিএক্সে আমাদের দুইটা ইলেকট্রন থাকবে, তাহলে পিএক্সে দুইটা ইলেকট্রন থাকলে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, অর্থাৎ বিপরীত স্পিনযুক্ত দুইটা ইলেকট্রন থাকে। ক্লিয়ার? আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যালো? আমি কি পরবর্তী টপিকে যাব? একটু আগে শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বোঝা গেছে? হ্যালো? তো তোমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা কারো কি বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া। তো এরপরে দেখো, এরপরে এই যে কিছু কিছু কথাবার্তা আছে, এগুলো তোমাদের পারার কথা, এখানে আমি আর তেমন কিছু বকবো না। আমি এখন থেকে একটা জিনিস দেখাই দেবো, সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো এইটুকু ইম্পর্টেন্ট। এখানে যে দেখো একটা কথা লেখা আছে, দেখো এই যে হাইড্রোজেন পরমাণুর বেলায় যে শক্তিটা, এই শক্তির মান ইউয়ানের মান দেখো -1312, এইভাবে মনে রাখবা, -1312 কিলোজুল পার মোল। আর এর যে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তিটা কি, অর্থাৎ সর্বশেষ কক্ষপথ থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। সর্ববহিস্থ কক্ষপথ থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তার এই আয়নীকরণ শক্তির মান +1312 কিলোজুল পার মোল। এটা তোমাদের এমসিকিউ আসতে দেখা যায়। এরপরে দেখো, এরপরে কিছু কথা আছে, দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে কিছু ব্যবহার আছে, দেখো বর্ণালীতে সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানো যায়। এখানে কিন্তু উৎপত্তি বোঝানো যায়। আর এরপরে দেখবে কারণ, মানে সূক্ষ্মরেখা, বর্ণালীতে যে সূক্ষ্মরেখা সৃষ্টি হয় তার উৎপত্তি জানা যায় হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আর এরপরে পেজে দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে দেখো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা দেখো বিভক্ত হওয়ার কারণ জানা যায়। আগেরটা জানা যাচ্ছিল উৎপত্তি, আর এই সূক্ষ্মরেখা বিভক্ত হওয়ার কারণটা জানা যায়। আর এর থেকে সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন, মেডিকেল কোশ্চেন বলো, এইখানে দেখো এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যার ব্যবহার চৌম্বক ধর্ম জানা যায়। তাহলে তোমাদের যদি বলা হয় চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোন কোয়ান্টাম সংখ্যা মানে ব্যবহৃত হয়, তাহলে তোমরা আবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে বসো না। এর উত্তর হবে কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। আচ্ছা, এখান থেকে এই আর বাকি সব প্রায় বলে দেওয়া হয়ে গেছে, এখানে তেমন কিছু নাই। এরপরে আছে দেখো আমাদের যে পরমাণু আর পরমাণুর মূল কণিকা। আমি তোমাদের বলছি যে আমাদের পরমাণুর স্থায়ী তিনটা পরমাণুর মূল কণিকা দেখো দুই ধরনের হয়, একটা হলো স্থায়ী মূল কণিকা আর একটা হলো অস্থায়ী মূল কণিকা। এখন আমাদের স্থায়ী মূল কণিকা হলো 3 ধরনের। তোমাদের আমি বলছি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমাদের স্থায়ী মূল কণিকা 3টা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর এখানে একটা কথা বলা আছে, দেখো হাইড্রোজেন পরমাণু ছাড়া বাকি সব মৌলে প্রতিটি পরমাণুর গঠনে মানে এইটা পাওয়া যাবে, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হাইড্রোজেন ছাড়া সব মৌলের ক্ষেত্রে পাওয়া যাবে। কারণ হাইড্রোজেনে কোনটা পাওয়া যায় না? হাইড্রোজেনে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের থেকে কোনটা পাওয়া যায় না? তোমরা কেউ বলো তো দেখি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর মধ্যে কোনটা পাওয়া যায় না হাইড্রোজেনে? এখানে যে বলছে হাইড্রোজেন ব্যতীত, অর্থাৎ হাইড্রোজেনে পাওয়া যায় না, কোনটা পাওয়া যায় না বলো? হাইড্রোজেনে কোনটা পাওয়া যায় না? কথা হলো, আমি বলছিলাম যে পরমাণুর 3টা স্থায়ী মূল কণিকা রয়েছে, সেই কণিকার মধ্যে 3টা হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। কিন্তু এখানে একটা কথা বলা আছে, দেখো হাইড্রোজেন পরমাণু ছাড়া সব মৌলের ক্ষেত্রে পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন হাইড্রোজেন পরমাণুর মধ্যে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর মধ্যে কোন জিনিসটা হাইড্রোজেনে পাওয়া যায় না? আমি এটা বলছিলাম, কোন জিনিসটা হাইড্রোজেনে পাওয়া যায় না? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। উত্তর বলো। হ্যাঁ, নিউট্রন পাওয়া যায়।
নিউট্রন পাওয়া যায় না। কেন? কারণ দেখো হাইড্রোজেনে পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা যে কয়টা থাকে প্রোটন সংখ্যা সেই কয়টা, ইলেকট্রন সংখ্যা সেই কয়টা। আর যেহেতু এই ইলেকট্রন কোনো দান বা গ্রহণ করিনি, আর এখানে ভর সংখ্যাও 1, এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা 0। তো এই নিউট্রন সংখ্যা এখানে পাওয়া যায় না, এ কারণে বলা হচ্ছে এই হাইড্রোজেন ব্যতীত সব মৌলে নিউট্রন পাওয়া যাবে। আচ্ছা, স্থায়ী কণিকা গেল, এবার আসি অস্থায়ী কণিকা। এখন এই অস্থায়ী কণিকা আছে দেখো, অর্থাৎ এই অস্থায়ী কণিকাগুলো জিনিসটা কি, অর্থাৎ কোনো কোনো মৌলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে কিছু কণার অস্তিত্ব পাওয়া গেছে। অস্থায়ী মানে বুঝতে পারছো, এটা হলো স্থায়ী না, অর্থাৎ অস্থায়ীভাবে কিছু কিছু সময় এদের পাওয়া যায়। তো সেই অস্থায়ী কণিকার মধ্যে আছে দেখো অনেকগুলো নাম আছে, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্রাভিটন, পজিট্রনো, মেসন, বোসন, পায়ন, মিউন ইত্যাদি, এরকম অনেক আছে। তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, কারণ তোমাদের মনে থাকবে। কারণ দেখো তোমরা স্থায়ী মূল কণিকা পড়ছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর তোমরা এরপরে কম্পোজিট কণিকা পড়বা, আলফা কণা, ডিউটেরন কণা। তাহলে এই যে এই দুইটা আর ওই তিনটা, এই পাঁচটা বাদ দিয়ে আর যা অপশানে থাকবে সেগুলো হলো অস্থায়ী মূল কণিকা। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর আলফা কণা তো দেখাই দিয়েছি। ডিউট্রন কণার জিনিসটা কি? ডিউট্রন কণাটা হলো মূলত হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টেট্রিয়াম। তো তেমনই একটা আইসোটোপ হলো ডিউটেরিয়াম। এখন ভারী পানির সংকেত তোমরা জানো কেউ? ভারী পানির সংকেত কিন্তু D2O, অর্থাৎ ডিউটেরিয়াম অক্সাইড। ভারী পানির সংকেত হলো ডিউটেরিয়াম অক্সাইড বা D2O, হেভি ওয়াটার। আচ্ছা, এরপরে একটা কথা আছে, তোমাদের বোর্ড কোশ্চেন বলো, মেডিকেল বলো, সব জায়গায় পাবা যে দুইটা মৌলে শুধুমাত্র একটা আইসোটোপ থাকে, আর বাকি যত মৌল আছে সবার একাধিক আইসোটোপ। সেই দুইটা মৌল কী কী? সোডিয়াম আর গোল্ড। সোডিয়াম আর গোল্ডের ক্ষেত্রে একটি মাত্র আইসোটোপ থাকে, আর বাকি সব মৌলের একাধিক আইসোটোপ থাকে। তোমরা এই কোশ্চেনটা পড়ে নিও, এই কোশ্চেন তোমরা এক্সামে, এই কোচিংয়ের এক্সামে পাবা, প্লাস এইচএসসি অ্যাডমিশান সব জায়গায় এই কোশ্চেনটা বেশিরভাগ পাওয়া যায়। যে প্রকৃতিতে দুইটা মৌলের একটি মাত্র আইসোটোপ থাকবে, একটা হলো সোডিয়াম আর একটা হলো গোল্ড। ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো আইসোবার, আইসোটোন, এই আইসোবার, আইসোটোন এগুলো কি জিনিস আমি এক এক করে বলি। আচ্ছা, এখানে আইসোটোপটা বের করতেছ না। আচ্ছা, প্রথমে আসি আইসোটোপ। নামের শেষে দেখো প আছে, আইসোটোপ, তাহলে প দিয়ে মনে রাখবে প্রোটন সংখ্যা সমান। তারপরে আইসোবার, নামের শেষে র আছে, তারপরে মনে রাখবে ভর সংখ্যা সমান। আর আইসোটোনের ক্ষেত্রে শেষে দেখো দন্তন্য আছে, মনে রাখবে নিউট্রন সংখ্যা সমান। ক্লিয়ার? আইসোটোপ শেষে প আছে, তাহলে এর প্রোটন সংখ্যা সমান। আইসোবার শেষে র আছে, তাহলে এর ভর সংখ্যা সমান। আইসোটোন এর দন্তান্ন আছে, তাহলে এর নিউট্রন সংখ্যা সমান। তাহলে তোমাদের ক্লিয়ার? জি ভাইয়া। এখন তোমাদের উদাহরণ আসে, নিচের কোনটি আইসোটোপ, নিচের কোনটি আইসোবার, নিচের কোনটি আইসোটোন। তাহলে আমি তোমাদের যদি দুইটা পরমাণু লিখি, C6 এখানে দিলাম 12, আর C এখানে দিলাম 6, এখানে দিলাম 13। এখন এটা বলো, এটা আইসোবার না আইসোটোন না আইসোটোপ, কোনটা? আচ্ছা, তার আগে বলো এখানে কোন সংখ্যাটা সমান? প্রোটন সংখ্যা সমান, নিউট্রন না ভর সংখ্যা, কোনটা সমান? প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে তার নাম কি হবে? প্রোটন সংখ্যা হলে তাকে কি বলে বলছি? এটা আইসোটোপ। আইসোটোপ বলে। এটা আইসোটোপ। তাহলে এটা আইসোটোপ হবে। এরপরে একইভাবে এখানে দুইটা উদাহরণ আছে, দেখো এই দুটার মধ্যে কোন সংখ্যাটা সমান? প্রোটন সংখ্যা। C6 এখানে 14, আর N এখানে 14, এখানে 7, এর মধ্যে কোন সংখ্যাটা সমান? বাসা দেখাই তো যাচ্ছে না, দেখাটা ভর সংখ্যা। স্ক্রিনে লিখে দিছি দেখো, এখানে ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা সমান হলে তাকে কি বলে? আইসোবার বলে। আইসোবার। হ্যাঁ, আর যেখানে নিউট্রন সংখ্যা সমান হবে তখন আইসোটোন বলবে। আশা করি তোমাদের ক্লিয়ার। আর একটা এখানে কথা আছে দেখো, যে প্রকৃতিতে সর্বমোট আইসোটোপের সংখ্যা 1300টা। আর আইসোবার পাশাপাশি আইসোমার কথাটা পাবা। তোমরা তো আইসোবার পড়লে, এখন ফিজিক্সের ক্ষেত্রে আইসোমার কথাটাও পাবা তোমরা। আইসোমার তোমরা পড়ছো, আইসোবার
শেষে ছিল বার, আর এখানে হচ্ছে আইসো মার, শেষে মার আছে। এখানে আইসো বার আর আইসো মার জিনিসটা প্রায় একই, দুইজনেরই দেখা যায় ভর সংখ্যা সমান, কিন্তু আইসো যে মার আছে এটার হলো কি অভ্যন্তরীণ গঠনটা ভিন্ন হয়। তাহলে আইসো বারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, আইসো মারের ক্ষেত্রেও ভর সংখ্যা সমান, কিন্তু আইসো মারের ক্ষেত্রে অভ্যন্তরীণ গঠনটা ভিন্ন হয়। তোমরা এইভাবে মনে রাখবা যে কারো একজনে মেরে তোমরা গঠনটা ভিন্ন করে দিছো, তাহলে যখনই মারের কথাটা আসবে তখন হবে আইসো মার, অর্থাৎ অভ্যন্তরীণ গঠনের যদি ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে হবে আইসো মার। ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে স্থায়ী মূল কণিকার বর্ণনা। স্থায়ী মূল কণিকার মধ্যে বলছিলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই ইলেকট্রনের আবিষ্কারক দেখো, ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন। কি পরীক্ষার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। আর এই ক্যাথোড রশ্মি মূলত কি? ক্যাথোড রশ্মি মূলত হলো ইলেকট্রনের প্রবাহ, তোমাদের আগে এইগুলো বলে ফেলছি। আর এই ইলেকট্রন মানে ক্যাথোড রশ্মি তো ইলেকট্রনের প্রবাহ, তার পাশাপাশি আরও একটা কথা আছে দেখো, পদার্থের মধ্যে ইলেকট্রন হলো সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা। এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে থমসন। কি পরীক্ষার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ, আর পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা হলো ইলেকট্রন। আর ইলেকট্রনের যদি তোমরা আবিষ্কারক বলতে চাও, মানে নামকরণ বলতে চাও, তাহলে ইলেকট্রন নামকরণ করেন হলো স্যার জে স্টোনি। তোমাদের বইয়ে নাই, যদি মনে করো লিখে রাখবা। তাহলে ইলেকট্রন নামকরণ আবিষ্কার মানে নামকরণ করেন কে? স্যার জে স্টোনি। আচ্ছা, তো আমরা এই পরবর্তী টপিকে যাই। পেজে 13 বেজে গেছে রে। আচ্ছা, এই যে আমি যে 2 ঘন্টা একটানা বকি, তোমাদের কি বোরিং লাগে না? তা আমার হলেও বোরিং লাগতো, তোমাদের বোরিং না লাগে না? ভাইয়া, আচ্ছা, আমরা হয়তো আমরা 10 শিখতে পারছি। আচ্ছা আমরা হয়তো 10 মিনিটে মাঝে মাঝে বোরিং লাগে তো আপনার সাথে। আচ্ছা, আমরা হয়তো 10-15 মিনিটের ক্লাস নেবো, তার বেশি আর যাবো না। তো এখানে দেখো, প্রোটন আবিষ্কার করেন কে? প্রোটনের আবিষ্কারক হলো রাদারফোর্ড। তোমরা তো আগেই জানো রাদারফোর্ড হলো প্রোটন আবিষ্কার করেন। আর প্রোটনের নামকরণ করেন কে? জে থমসন। তাহলে প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড, প্রোটনের নামকরণ করেন স্যার জে থমসন। আচ্ছা, এই দুটো ইম্পর্টেন্ট। এরপরে আসি নিউট্রন। নিউট্রন আবিষ্কারক করেন এবং নামকরণ করেন দুইটাই হলো চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন, আবার নামকরণও করেন। এরপরে পরবর্তীতে দেখো একটা ছক আছে, এর মধ্যে চার্জ লেখা আছে, ভর সংখ্যা লেখা আছে, মানে চার্জ আছে, প্রকৃত ভর আছে। এগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো, এই মানগুলো তোমরা জানো, তাই আমি আর এখানে তেমন কিছু বললাম না যেহেতু সময় কম। আচ্ছা, এরপরে দেখো ইলেকট্রনের ভর নির্ণয় আর চার্জ নির্ণয়। এখন আমরা যে ইলেকট্রনের ভরটা নির্ণয় করছি, ইলেকট্রনের ভর দেখো এখানে কত ছিল? ইলেকট্রনের ভর ছিল 9.1 × 10⁻⁻28 গ্রাম। এই যে ইলেকট্রনের ভর, এই ভরটা কে নির্ণয় করছিলেন? স্যার জে থমসন। স্যার জে থমসন ইলেকট্রনের ভর নির্ণয় করেন কি পরীক্ষার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে যে ইলেকট্রনের ভর নির্ণয় করেন কে? স্যার জে থমসন। কি পরীক্ষার সাহায্যে? ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে। আর এই ইলেকট্রনের ভর তো তোমরা জানো 9.1 × 10⁻28 গ্রাম। এরপরে আসি ইলেকট্রনের চার্জ। এই যে ইলেকট্রনের চার্জ আছে তোমরা জানো, ইলেকট্রনের চার্জ কত? এই যে -1.6 × 10⁻⁻19 কুলম। এই চার্জটা কে নির্ণয় করেন? এই চার্জটা নির্ণয় করেন হলো রবার্ট মিলিকন। এই রবার্ট মিলিকন চার্জটা নির্ণয় করেন এবং তিনি তেলবিন্দু পরীক্ষার সাহায্যে, তার যে পরীক্ষার সাহায্যে তিনি নির্ণয় করছিলেন, সেই পরীক্ষাটার নাম দিয়েছিলেন হলো তৈলবিন্দু পরীক্ষা। তাহলে তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করা হয়। ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন কে? রবার্ট মিলিকন। এই দুটো যারা পেঁয়াজ না লাগে, ইলেকট্রনের ভর নির্ণয় করেন হলো স্যার জে থমসন। আচ্ছা, তো এর পরবর্তী পেজে চলে যাই। পরবর্তীতে এখানে কয়েকটা কথা আছে দেখো, একটা কথা বলা আছে যে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি, অর্থাৎ পারমাণবিক যে সংখ্যা আছে ওই নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন হলো বিজ্ঞানী মোসলে। আর এখানে কয়েকটা কথা আছে দেখো, যে প্রকৃতিতে কার্বনের 2টা আর অক্সিজেনের 3টা। প্রকৃতিতে কার্বনের 2টা আর অক্সিজেনের 3টা আইসোটোপ রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু কার্বনের 3টা আইসোটোপ। বাস্তবে কার্বনের 3টা আইসোটোপ, তার মধ্যে 2টা পাওয়া যায় প্রকৃতিতে, আর একটা পরীক্ষাগারে তৈরি করা হয়। আর অক্সিজেনের 3টা আইসোটোপ, তার 3টাই প্রকৃতিতে পাওয়া যায়। এই পেজের সারাংশ এইটুকু। এরপরে চলে যাই। এরপরে দেখো, এরপরে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা আছে দেখো, এই যে আলফা কণা বিটা কণা
গামা কণা। এখন কোনো একটা পরমাণুকে যদি আমরা আলফা কণা, বিটা কণা বা গামা কণা দ্বারা আঘাত করি, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেই কী হওয়ার কোশ্চেন আমরা এবার পড়বো ইনশাল্লাহ শেষ হওয়ার পথে। তো দেখো এইখানে দেখো, এখন আমি যদি একটা আলফা কণা বলছিলাম, দ্বিধানাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বলছিলাম আগেই। তো দেখো একটা রেডিয়াম পরমাণু নিলাম, ধরো রেডিয়াম পরমাণুর ভর সংখ্যা হলো 226 আর পারমাণবিক সংখ্যা হলো 88। তো দেখো এখন এটাকে যদি আমরা ভেঙে একটা আলফা কণা আনতে চাই এবং একটা মৌল আনতে চাই, তাহলে এখানটাকে যদি আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করি, তাহলে সেক্ষেত্রে কী তৈরি হয়, দেখো একটা আলফা কণা তৈরি হবে। একটা আলফা কণা বলছিলাম দ্বিধানাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এখানে 4 ভর সংখ্যা, এখানে প্রোটন সংখ্যা 2। তাহলে এখানে যে মৌলটা তৈরি হবে সেই মৌলটা এখানে রেডন। কেন রেডন? এর পারমাণবিক ভর দেখেই চিন্তা করবা। এখানে দেখো এখানে ছিল 88, এখানে 2 তৈরি হয়ে গেছে, তাহলে এই 88-তে 2 বাদ দিলে হবে 86। 88-তে 2 বাদ দিলে হবে 86, তাহলে এখানে কিন্তু 86 হবে পারমাণবিক সংখ্যা। 86 পারমাণবিক সংখ্যা হলো রেডনের, তাই এখানে রেডন মৌলটা লিখছি। আর এখানে দেখো এখানে ছিল 226, তার থেকে 4 বিয়োগ করলে কত থাকছে, 222। এবং তার পাশাপাশি কিন্তু একটা আলফা কণা তৈরি হয়ে গেছে। তাহলে দেখো এখানে যে প্রথম বিক্রিয়ায় এটাই লেখা আছে, অর্থাৎ বলা আছে এখানে ভর সংখ্যা 4 একক হ্রাস পায় এবং প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পায়। ক্লিয়ার এটা? জি ভাই। এরপরে দেখো, এরপরে আমরা যদি এবার একটা বিটা কণা পেতে চাই, হ্যাঁ, তখন কি হবে? এখন ধরে না এখানে অ্যাক্টিনিয়াম একটা মৌল আছে, অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 89। এটা যে কোনো মৌলের ক্ষেত্রে হবে, যেহেতু আমার বইয়ে যেটা দেওয়া আছে সেটাই দিচ্ছি, কারণ ভর সংখ্যা তো আর এতগুলো মুখস্থ নাই আমার। তো এক্ষেত্রে দেখো এখন অ্যাক্টিনিয়াম থেকে যদি আমি ভাঙি, একটা নিউট্রন দ্বারা আঘাত করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা বিটা কণা তৈরি হবে। তোমরা মনে রাখবে এই বিটা কণা এটা হলো ইলেকট্রন মতো, তাহলে এর চার্জ হবে -1, অর্থাৎ প্রোটন সংখ্যা হবে -1 আর নিউট্রন মানে ভর সংখ্যা হবে 0। তাহলে এক্ষেত্রে যে মৌলটা তৈরি হবে, এখানে যেহেতু -1 আছে আর এখানে 89, দুইটা বিয়োগ করলে দেখো 89 মাইনাস -1, অর্থাৎ 89 মাইনাস +1। তাহলে এখানে যে মৌলটা হবে তার ভর সংখ্যা হবে 90। তাহলে 90 কোন মৌলের? সেটা হলো থোরিয়াম। 90 হলো পারমাণবিক সংখ্যা। এবার দেখো এখন ভর সংখ্যা ছিল 232 আর এখানে 0, তাহলে এখানে যেটা থাকবে সেটা হলো 232 এবং এখানে একটা বিটা কণা তৈরি হয়ে যাবে। আর গামা রশ্মির যেহেতু কোনো চার্জ নাই, তাহলে এক্ষেত্রে এটা দ্বারা কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ এটা যদি কোনো মৌলের ক্ষেত্রে আঘাত করে তাই এক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। আচ্ছা, এই 3টা ক্লিয়ার তোমাদের? আচ্ছা, ক্লিয়ার হয়েছে? শুনতে পাচ্ছ তোমরা আমায়? হ্যালো ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এবার শুনতে পাইছি, তোমাদের কথাগুলো একটু লেটে শুনছি। আচ্ছা, আমি এই টপিকটা ইনশাল্লাহ আজকে শেষ করে দেবো। তো এখানে দেখো 3টা বিক্রিয়া আছে, অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া, অর্থাৎ আমাদের নিউক্লিয়াস ভাঙন হয়ে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের বিক্রিয়া। তো নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে দেখো নিউক্লিয় বিক্রিয়া 3 ধরনের। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়াটা যদি কি আমি একটু বলার চেষ্টা করি তাহলে হবে, ধরে নাও কোনো একটা পরমাণু নিউক্লিয়াসকে যদি আমি আলফা কণা, বিটা কণা বা উচ্চ গতি সম্পন্ন কোনো নিউট্রন কণা দ্বারা আঘাত করি, তাহলে নতুন যে পরমাণুটা পাওয়া যাচ্ছে, এই যে নতুন পরমাণু পাওয়ার যে বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। তো নিউক্লিয় বিক্রিয়া হলো 3 প্রকার। আচ্ছা, নিউক্লিয় বিক্রিয়া, আচ্ছা এটা দ্বারা হাইলাইট, ভাই আজকে অরবিটাল পর্যন্ত শেষ করবেন? হ্যাঁ, অরবিটালের পরপরই। আচ্ছা দেখো, নিউক্লিয় বিক্রিয়া 3 প্রকার। একটা হলো ট্রান্সমিউটেশন, তারপরে নিউক্লিয় ফিশন আর ফিউশন। এখন ট্রান্সমিউটেশন বিক্রিয়াটা কি? এখানে নতুন মৌল তৈরি হয়, অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াসকে ভাঙছি, ভেঙে একটা নতুন মৌল তৈরি হচ্ছে। এক্সাম্পল হিসেবে এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো ধরুন এই অ্যালুমিনিয়ামকে আমি ভাঙলাম, কী দিয়ে আঘাত করছি? অ্যালুমিনিয়ামকে আমি একটা আলফা কণা দ্বারা আঘাত করছি, করলে কী হবে? দেখো এখানে ফসফরাস তৈরি হয়েছে এবং একটা নিউট্রন তৈরি হয়েছে। আমি অ্যালুমিনিয়ামকে আঘাত করছি কিন্তু তৈরি হয়েছে ফসফরাস, একটা নতুন মৌল তৈরি হয়েছে না? তাহলে যেক্ষেত্রে আমরা নিউক্লিয়াসকে আমি যদি নিউট্রন বা আলফা কণা বা উচ্চ গতি সম্পন্ন কোনো কণা দ্বারা আঘাত করি, যদি নতুন মৌল পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিউটেশন বিক্রিয়া। এরপরে দেখো নিউক্লিয়ার ফিশন আর ফিউশন। হ্যাঁ, এখন দেখো ফিশন আর আছে ফিউশন। এখন দেখো এর মধ্যে কোনটাই বেশি অক্ষর? এখন দেখো ফিশনের ক্ষেত্রে 3টা ওয়ার্ড আর এক্ষেত্রে ফিউশনের ক্ষেত্রে 4টা শব্দ। দেখতে পাচ্ছ? ফিউশন
তো এক্ষেত্রে দেখো এই যে এটা যেহেতু কম সংখ্যক ঘট, তাহলে মনে রাখবা একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট ক্ষুদ্রে ক্ষুদ্রে নিউক্লিয়াসে পরিণত করাকে বলা হয় নিউক্লিয় ফিশন বিক্রিয়া। আর কীভাবে ভাঙবো আমি আগেই বলছি, উচ্চ গতি সম্পন্ন আলফা কণা বা নিউট্রন কণা বা গামা কণা ইত্যাদি কণা দ্বারা ভাঙতে পারবো। আর ফিউশন বিক্রিয়াটা কি, ফিউশন যেহেতু দেখো অনেকগুলো অক্ষর, তাহলে এক্ষেত্রে কী হবে, ছোটো ছোটো নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করবে। তাহলে এই যে বিক্রিয়া এটাকে বলা হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। আচ্ছা, আর এরপরে দেখো এখানে কয়েকটা কথা লেখা আছে। নিউক্লিয় ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে দেখো 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। আর নিউক্লিয় ফিশনের ক্ষেত্রে মনে রাখবা, ফিউশনের ক্ষেত্রে মনে রাখবা 17.6 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। তাহলে নিউক্লিয় ফিশনের ক্ষেত্রে শক্তি উৎপন্ন হয় 200 মেগা ইলেকট্রোভোল্ট, আর নিউক্লিয় ফিউশনের ক্ষেত্রে উৎপন্ন হয় 17.6 মেগা ইলেকট্রোভোল্ট। এরপরে মাথায় রাখবা নিউক্লিয় ফিউশনটা কোথায় ব্যবহৃত হয়, ফিশনটা কোথায়। নিউক্লিয় ফিশন বিক্রিয়া ব্যবহৃত হয় মানে পারমাণবিক চুল্লিতে। তোমরা যেহেতু মনে রাখবে এখানে উচ্চ শক্তি উৎপন্ন হচ্ছে, 200 অনেক শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই ব্যবহৃত হবে পারমাণবিক চুল্লিতে। তোমরা জানো সূর্যের মধ্যে বিক্রিয়া হয়, নিউক্লিয় ফিউশন বিক্রিয়া হয় সূর্যের মধ্যে, এবং তাহলে মনে রাখবে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া হয় সূর্যের মধ্যে এবং হাইড্রোজেন বোমার শক্তিতে। হাইড্রোজেন বোমা যে বিস্ফোরণ করে ও ক্ষেত্রেও নিউক্লিয় ফিউশন বিক্রিয়াটা কাজে লাগে। আচ্ছা, তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে সম্পূর্ণ? আচ্ছা, আজকে এ পর্যন্তই।